কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় ৩ বিজিবি ও এক আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার রাত ১টায় উপজেলার কাউনিয়ারচর খেতারচর সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্য রিয়াদ হোসেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙা বিওপিতে কর্মরত। আহতরা হলেন বিজিবি সদস্য হাবিলদার মোহাম্মদ জসিম, সিপাহী নাদিম, সিপাহী শাহিন ও আনসার সদস্য ফেরদৌস হোসেন। বিজিবি জানায় রাতে সীমান্তে টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে ৫ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রিয়াদ হোসেনের মৃত্যু হয়। গুরুতর ২ জনকে ময়মনসিংহ মেডিকেলে এবং অপর ২ জনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার রাত 10:30টার দিকে উপজেলায় প্রায় ঘণ্টাখানেক ঝড় হয়। এতে ৫০০-র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, উপড়ে গেছে গাছপালা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাকিনা ইউনিয়নের বাণীনগর ও কাঞ্চনেশ্বর এলাকায়। ঝড়ের তাণ্ডবে সড়কে গাছ ভেঙে পড়ায় ব্যাহত হয় যান চলাচল। এদিকে প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল কালীগঞ্জ উপজেলা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় প্রায় ১৭ বছর পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন ২৭ বিডিআর সদস্য। বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ১০ জন ও হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ১১ জন মুক্তি পান। সোমবার বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় ৪০ আসামির জামিন মঞ্জুর করে আদালত। এছাড়া হত্যা মামলায় খালাস পাওয়া ১৭৮ জন বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাতেও জামিন পান। এ নিয়ে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় মোট ২১৮ জন জামিন পেলেন। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে শুনানির অপেক্ষায়। অন্যদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এখনও বিচারিক আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। দিনাজপুরের হিলিতে ঘাসুরিয়া সীমান্তের পাশে ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 10টার দিকে ওই ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। হাকিমপুর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘাসুরিয়া সীমান্তের ৪০০ গজ ভেতরে ধানক্ষেতে কাজ করার সময় ড্রোনটিকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে যান কৃষক প্রফুল্ল টপ্প। পরে পুলিশকে জানালে বুধবার রাত ৯টার দিকে পুলিশ ও বিজিবি তার বাড়িতে যায়। সেখান থেকে ড্রোনটি উদ্ধার করে থানায় নেওয়া হয়। সীমান্তের পাশ থেকে ড্রোন উদ্ধারের ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। ব্যাটারি রিকশার কারণে দুর্ঘটনা বাড়ছে। চট্টগ্রাম মেডিকেলের অর্থোপেডিক বিভাগে গেল মাসে ভর্তি রোগীদের ২০ ভাগই ব্যাটারি রিকশার দুর্ঘটনায় আহত। এসব রিকশার বেপরোয়া চলাচলের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতিকে দুষছেন সচেতন নাগরিকরা। এগুলোর বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে, তবে এতে দাপট কমেনি। চট্টগ্রামের হালি শহরের বাসিন্দা শামসুল ইসলাম ঈদ উল ফিতরের ১ সপ্তাহ আগে ব্যাটারি চালিত রিকশায় বাসায় ফেরার পথে আহত হন। তার রিকশা একটি লরিকে ওভারটেক করার সময় ঘটে দুর্ঘটনা। এতে একটি পা কেটে ফেলতে হয় তার। অটো ড্রাইভার টেইলরের পিছু দিয়ে যায়, বাম্পারের লগে মারি দিচ্ছে, মারে আমার ঠ্যাংটারে ৩ টুকরা করে ফেলেছে। তারপরে তো আমি বেহুশ হয়ে গেছি, আর আমাদের এখানে মেডিকেলে নিয়ে আসছে আর কি। আজকে ১ মাস ১৫ দিন। আন্দরকিল্লায় সড়ক পারাপারের সময় রত্নাদের পায়ের উপর দিয়ে চলে যায় ব্যাটারি রিকশা। ১ মাস ধরে হাসপাতালে তিনি। গেল মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত রোগী ভর্তি হন ৪৫০। এদের ২০% ব্যাটারি চালিত রিকশার দুর্ঘটনার শিকার। গত ২ মাস থেকেই আসলে আমরা দেখছি যে ব্যাটারি চালিত রিকশার কারণে দুর্ঘটনার হার যেখানে আগে ১ থেকে ২% ছিল, এখন ২০%-এর উপরে হবে। এসব রিকশার দাপট আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ। এর জন্য প্রশাসনের গাফিলতিকে দুষছেন সচেতনরা। এই সংকট তৈরি করার জন্য আমাদের
জাতীয় সরকার দায়ী। যারা মুনাফার জন্য এটার বিস্তার ঘটিয়েছে তাদেরকে ধরা হলো না, ধরা হচ্ছে যারা এটার উপর নির্ভর করে গরিব মানুষ পেট পালে সেই মানুষগুলিকে ধরা হচ্ছে। পুলিশ বলছে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে অভিযানের ফল পাওয়া যাবে শিগগির। এখন পর্যন্ত যেহেতু তাদের লাইসেন্স নাই এবং সম্পূর্ণ অবৈধ, কোনো কাগজপত্র নেই, শুধু লাইসেন্স না, কোনো কাগজপত্র ইনফ্যাক্ট নেই, এবং যেটা আমি বললাম ডিজাইনের একটা ত্রুটি আছে যার কারণে অ্যাক্সিডেন্টগুলো এবং সে তার যে গতিটা সেটাই কন্ট্রোল করতে পারে না। তো এটা আসলে খুবই অ্যালার্মিং। গেল 20 এপ্রিল এই অভিযানে নামে পুলিশ। এ পর্যন্ত আটক কয়েক হাজার রিকশা, তবে এতেও কমেনি চালকদের দাপট। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। অটোরিকশার দৌরাত্ম্য নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আপনার প্রতিবেদনে তো আমরা দেখলাম যে চট্টগ্রামের বেশ খানিকটা চিত্র উঠে এসেছে এই অটোরিকশার বিষয়ে। এই যে প্রতিবেদন হচ্ছে, নাগরিকরা কথা বলছেন, সব পর্যায় থেকে বলা হচ্ছে যে এটি খুবই ঝুঁকিপূর্ণ, তারপরেও কেন এটির দৌরাত্ম্য কমানো যাচ্ছে না, আর যারা এর উৎপাদনের সাথে জড়িত তাদের বিষয়ে কেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? দেখুন, আমরা আসলে প্রতিবেদনে যেমন দেখেছিলাম যে চট্টগ্রামে আসলে প্রতিনিয়ত ব্যাটারি চালিত রিকশার যে দাপট সেটি বাড়ছে। আমরা দেখেছি চলতি মাসের শুরু থেকে চট্টগ্রামের ব্যাটারি চালিত যে রিকশা সেগুলোর বিরুদ্ধে একটি অভিযান শুরু হয়েছিল, এবং তখন পুলিশের পক্ষ থেকে আসলে বলা হয়েছিল যে যেখানে যেই জায়গাগুলো যে সমস্ত মালিক এই ব্যাটারি চালিত রিকশার পার্টসগুলো নিয়ে আসে তাদের সেখানে যদি অভিযান চালানো যায় তাহলে হয়তো এটি একটি সুফল আসতে পারে। কিন্তু আমরা যেটি দেখছি সেটা হচ্ছে যারা এই সমস্ত পণ্যগুলো যারা আমদানি করে থাকেন তারা আসলে কিছুটা আড়ালে আবডালে কাজটা করেন, সংগতার কারণে সেখানে অভিযান চালানো কিংবা তাদেরকে নিয়ে কোনো কথা বলা একেবারেই আসলে দুরূহ একটি ব্যাপার। আমরা এই মুহূর্তে যেখানটায় আছি আপনি সেখানেও দেখবেন যে ব্যাটারি চালিত রিকশা তাদের প্রচণ্ড বেগে এই সড়ক দিয়ে চলাচল করছে, এবং এখানেও প্রতিনিয়ত ছোটোখাটো দুর্ঘটনা ঘটে থাকে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে সমস্ত হাসপাতাল চট্টগ্রামে রয়েছে সরকারি বেসরকারি সবখানে আমরা কথা বলেছি, সবাই আসলে প্রতিনিয়ত যে নানা জায়গা থেকে দুর্ঘটনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে সেই চিত্রটি তারা তুলে ধরছেন। তারা বলছেন যে তাদের যে সীমিত সংখ্যক জনবল সেটি দিয়ে এই যে বাড়তি চাপ সেটি আসলে সামলানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা নগর পরিকল্পনাবিদদের সাথে কথা বলেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারাও যেটি বলছেন এবং যারা ব্যাটারি চালিত রিকশা চালান তারাও একই কথা বলছে যে যদি যেখানে এই রিকশাগুলো তৈরি হয় সেই জায়গাটাতে যদি অভিযান চালানো যায় তাহলে হয়তো তারাও কিনতেন না, এবং তারা কিনে আজকে যে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সম্মুখে তারা পড়ছেন, তাদের গাড়িগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এই লোকসানের মুখেও তারা পড়তেন না। এরকম একটি পরিস্থিতি চট্টগ্রামে আছে। ব্যাটারি চালিত রিকশার যে দাপট সেটি এখনো পর্যন্ত সমান্তরালেই চলছে। আহসান রিটন, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একই বিষয়ে জানতে চলে যাচ্ছে রাজশাহীতে, সেখান থেকে আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, শুধু তো চট্টগ্রাম বা রাজশাহীতে নয়, সারা দেশেই মোটামুটি একই চিত্র। প্রতিদিনই মনে হয় যে এই অটোরিকশার সংখ্যা বাড়ছে, এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, এবং এর গতির ফলে কিন্তু দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। দেখুন, আপনি ঠিকই বলেছেন, প্রতিনিয়তই কিন্তু এই অটোরিকশা সেটি কিন্তু বাড়ছে, এর সংখ্যা ক্রমেই বাড়ছে। এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যদি কথা বলা হয়ে থাকে, রাজশাহী সিটি কর্পোরেশনের কাগজ ও কলমে অর্থাৎ রাজশাহী সিটি কর্পোরেশন লাইসেন্স দিয়েছিল 15,000, কিন্তু বাস্তবে রাজশাহী সিটিতে চলছে 36,000-এর অধিক রিকশা। এবং এই যে এই ব্যাটারি চালিত রিকশাগুলো চলছে এগুলো কিন্তু কোনো বাধাবিঘ্ন ছাড়াই চলছে, অর্থাৎ এখানে প্রশাসনিক যে নিরাপত্তা এটি স্পষ্ট পরিলক্ষিত। অপরদিকে যদি বলা হয়ে থাকে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ ট্রাফিক বিভাগের যে দায়িত্ব সেটিও কিন্তু আমরা উপেক্ষিত বলা যেতে পারে, কারণ এখানে লাইসেন্সবিহীন কাগজপত্র ছাড়া অনুমতি ছাড়াই যখন যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে তখন এখানে খুব সহজেই বোঝা যায় যে এখানে প্রশাসনের একটি শিথিলতার কারণেই কিন্তু তাদের এই অবস্থা এবং এগুলো চলছে। এবং এখানে দেখা গেছে যে প্রতিনিয়তই কিন্তু রাজশাহী শহরে এখানে কোনো সিটি বাস নেই বা মেট্রো বা এই ধরনের কোনো যানবাহন না থাকার কারণে রাজশাহীতে মূলত মূল যানবাহন হিসেবে ধরা হয় বা গণপরিবহন হিসেবে ধরা হয়ে থাকে এই অটোরিকশা। অর্থাৎ এখানকার নগরবাসী যারা রয়েছেন তারা মূলত এই অটোরিকশার উপরেই
নির্ভরশীল, কিন্তু এই যানবাহনটি কিন্তু এখন প্রাণনাশের শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং এখানে যে চালকগুলো রয়েছে তাদের কোনো প্রশিক্ষণ নেই এবং যেই যানগুলো যারা চালাচ্ছে অর্থাৎ অটো, এই যে ব্যাটারি চালিত রিক্সা যেগুলো চালাচ্ছে তাদের হাইড্রোলিক কোনো ব্রেক নেই এবং কোনো সিগন্যালিং সিস্টেম নেই, যার ফলে ত্রুটিপূর্ণ একটি যানবাহন এই নগরীতে চলছে এবং মানুষের জীবনের শঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এরপরও আমরা দেখেছিলাম যে এর আগে রাজনৈতিক কারণে মূলত এটি বন্ধ করা যায়নি, কিন্তু বর্তমানে যে অবস্থা অর্থাৎ বর্তমানে কিন্তু আমরা এটি বন্ধ করতে বা এর বিকল্প কোনো ব্যবস্থা নিতে কিন্তু প্রশাসনকে আমরা দেখছি না। এবং নগরবাসীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে তারা জানে যে এটি প্রাণঘাতী বা প্রাণ সংশয়ের একটি শঙ্কা থেকে যায় এই যানবাহনে, কিন্তু তারপরেও কিন্তু অনেকটা নিরুপায়, কারণ এটি না থাকলে তারা চলাচল করবে কি করে। এক্ষেত্রে যারা নগর পরিকল্পনাবিদরা বলছিলেন যে রাজশাহীকে একটি আদর্শ নগরী, ক্লিন সিটি, গ্রিন সিটি বলা হয়ে থাকে, কিন্তু ঠিক অপরদিকে বলা যায় যে রাজশাহী একটি রিক্সার নগরীতে পরিণত হয়েছে। অর্থাৎ এখান থেকে পরিত্রাণের জন্য রাজশাহীতে সিটি বাস সহ কিন্তু এখানে পরিকল্পনা করার একটি গুরুত্ব আরোপ করছেন। সেই সাথে এখানে প্রশাসনকে কঠোরভাবে হস্তক্ষেপ করতে হবে, অন্যথায় কিন্তু এই যে অটো চালিত বা ব্যাটারি চালিত রিক্সার যে দৌরত্ব সেইটা থেকে কিন্তু পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই রাজশাহী নগরবাসীর। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ থেকে 50 কিলোমিটার পূর্ব রাজশাহী শহর, সেখান থেকে ঢাকা পর্যন্ত প্রতিদিন চলাচল করে 5টি আন্তনগর ট্রেন। অথচ অবকাঠামো সুবিধা থাকার পরও চাঁপাইনবাবগঞ্জ থেকে চলে মাত্র একটি। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই জেলা থেকে 5টি ট্রেনই চালুর দাবি জেলাবাসীর। এ নিয়ে নানা কর্মসূচিতে উত্তাল এই জনপদ। বাস কিংবা ট্রেন যে মাধ্যমেই হোক চাঁপাইনবাবগঞ্জ থেকে অন্য জেলাতে যাতায়াত করতে হয় রাজশাহীর উপর দিয়েই। সোনা মসজিদ স্থলবন্দর সহ নানা কারণে গুরুত্বপূর্ণ এই জেলা, তবে যোগাযোগ ব্যবস্থায় এখনও অনেকটা নির্ভর করতে হয় বাসের ওপর। রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত প্রতিদিন আন্তনগর ট্রেন চলে 5টি, কিন্তু মাত্র 50 কিলোমিটার দূরের চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেন চলে একটি। বিভিন্ন সময় অন্য ট্রেনগুলো এই শহর থেকে চালুর দাবি জানিয়ে আসছেন জেলাবাসী। স্থানীয়দের দাবি, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ এই জেলাতে। এছাড়া আম, রেশম, চাল উৎপাদনকারী জেলা হিসেবে অবদান রাখছে দেশের অর্থনীতিতে। অথচ অবকাঠামো সুবিধা থাকা সত্ত্বেও যোগাযোগে পিছিয়ে আছে এই জেলাটি। চাঁপাইনবাবগঞ্জের কিন্তু প্রায় 20 লক্ষ জনগণ আছে আমাদের। এই 20 লক্ষ জনগণ কিন্তু আমাদের এই আন্তনগর রেলের সুবিধা থেকে বঞ্চিত এবং তারা বৈষম্য শিকার। রাজশাহী ঢাকা রুটে যে ট্রেনগুলো চলাচল করে সেগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুর দাবি দীর্ঘদিনের। এজন্য মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদান সহ নানা আন্দোলন করে আসছেন স্থানীয়রা। ট্রেনের যে আন্দোলনটা চলছে এই আন্দোলন অবশ্যই একটা যৌক্তিক আন্দোলন, এটা আমাদের সকল শিক্ষার্থীরা আমরা এটা সমর্থন করি। চাঁপাইনবাবগঞ্জ থেকে 4টি আন্তনগর ট্রেন চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সিদ্ধান্ত হলে তা চালু হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। নিরাপত্তার স্বার্থে বাউন্ডারি ওয়াল দিতে হবে, তারপর আপনার দেখা গেল যে আমার লাইন বৃদ্ধি করতে হবে, প্ল্যাটফর্ম বৃদ্ধি করতে হবে। ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করি এবং ইতিমধ্যে আমি পৌঁছে দিয়েছি আপনাদের দাবি দাওয়াগুলো। ধূমকেতু, পদ্মা, সিল্ক সিটি, মধুমতি এক্সপ্রেস ও বনলতা ট্রেন চলাচল করে রাজশাহী থেকে। এর মধ্যে শুধু বনলতা ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে চট্টগ্রামে কাস্টমস, ভ্যাট ও শুল্ক কার্যালয়ে কলম বিরতি পালন করা হয়েছে। সকাল 10টা থেকে এই কর্মসূচি চলে বেলা 1টা পর্যন্ত। এ কারণে বিপাকে পড়েন সেবাগ্রহীতারা। আমদানি রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটায় অনেকেই হতাশা জানিয়ে দ্রুত এই সমস্যার সমাধানে সব পক্ষকে কাজ করার আহ্বান জানান। যদিও কাস্টম সংশ্লিষ্টরা জানিয়েছেন কলম বিরতিতে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট ও রপ্তানি এই 3 ধরনের কার্যক্রম চালু ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। দুপুরে এই কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা। নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়। এ সময় সাম্য হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা।
একই দাবিতে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদল অবস্থান কর্মসূচি পালন করে। সাম্যসহ ছাত্রদলের যত নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন সবগুলো হত্যার বিচারের দাবি জানান বক্তারা। রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত হয়েছেন। সকালে উপজেলার আমতলা এলাকায় রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে ভ্যান নিয়ে কালুখালী যাচ্ছিলেন জয় শেখ। আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পালিয়ে যায় ট্রাক চালক। ঘুম চোখে গাড়ি চালানোই এই দুর্ঘটনা বলে ধারণা পুলিশের। রাজশাহী ও চুয়াডাঙ্গায় আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী রাজশাহীতে গুটি জাতের আম পাড়ছেন চাষি ও ব্যবসায়ীরা। মৌসুমের শুরুতে ১৩০০ থেকে ১৫০০ টাকা মন বিক্রি হচ্ছে এই আম। এবার গোপালভোগ সংগ্রহ করা যাবে ২২ মে থেকে, লক্ষণভোগ ও রানী পছন্দ ২৫ মে থেকে, ৩০ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত হিমসাগর, ক্ষীরসাপাত, ল্যাংড়া, আম্রপালি সহ বিভিন্ন জাতের আম পাড়া যাবে। এবার জেলায় আম উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে ২,৬০,০০০ মেট্রিক টন। এদিকে চুয়াডাঙ্গাতে ২০ মে হিমসাগর, ২৮ মে ল্যাংড়া, ৫ জুন আম্রপালি, ১৫ জুন ফজলি ও ২৮ জুন আশ্বিনা এবং বাড়িফোর আম সংগ্রহ করা যাবে। আমের সরবরাহ এবং বাজারজাতকরণে যাতে কোনো বিঘ্ন না হয় এই দিকটা আমরা, বিশেষ করে আইন শৃঙ্খলার দিকটা আমরা খেয়াল রাখবো। এবং আম চাষিরাও বলেছে যে তাদের বাজারজাতকরণে আপাতত কোনো প্রতিবন্ধকতা তারা দেখছে না। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভায় মিলছে না নাগরিক সেবা। ১.৫ বছর ধরে বন্ধ জরুরি অনলাইন সেবা। এমনকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনলাইন নিবন্ধনের জন্য আবেদন করেও মিলছে না ওয়ার্ড ভিত্তিক জিও কোড। এসব জরুরি সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পৌরবাসী। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দুটো পৌরসভার একটি নারায়ণপুর। প্রায় ৫০,০০০ বাসিন্দাকে বিভিন্ন নাগরিক সেবা দিচ্ছেন মাত্র একজন প্রশাসক ও একজন কম্পিউটার অপারেটর। কাগজে কলমে নবগঠিত এই পৌরসভার জীর্ণশীর্ণ দোতলা ঘরেই চলছে সেবা কার্যক্রম। প্রতিদিন সকাল থেকে ভোটার আইডি, ছবি, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নারী পুরুষ ভিড় করলেও সেবা পাচ্ছেন না তারা। কম্পিউটার অপারেটর বলছেন মন্ত্রণালয় থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পাওয়ায় সেবা দিতে পারছেন না। প্রতিদিনই আমাদের কাছে লোকজন খুব যন্ত্রণা করতেছে, জন্ম নিবন্ধনের সেবা আমরা দিতে পারতেছি না। আমাদের ইউজার পাসওয়ার্ড দিতে পারতেছে না মন্ত্রণালয় থেকে, সে বিধায় আমরা জন্ম নিবন্ধনের কার্যক্রম চালু করতে পারিনি। পৌরসভার ওয়ার্ড নাম্বারের গ্যাজেটের জন্য আবেদন করা হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রস্তাবিত ওয়ার্ড নাম্বারের যে গ্যাজেট করার জন্য আমরা সেটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের সাড়া পাইনি বা আমাদের যে গ্যাজেট হওয়ার কথা সেটি হয়নি। অনেকবারই যোগাযোগ করেছি, ভার্চুয়ালি বা মুঠোফোনে যোগাযোগ করেছি, কিন্তু কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। তবে ১.৫ বছর ধরে অনলাইনে সেবা না পাওয়ায় চরম ভোগান্তিতে পৌর বাসিন্দারা। জন্ম নিবন্ধন অনলাইন করতে পারি না, তারপর বাচ্চাদের টিকাও দিতে পারি না। জন্ম নিবন্ধন ছাড়া এখন তো টিকা দেয় না। ৬ মাসের থেকে আরম্ভ করছি আসা যাওয়া, কোনো মিল হইতেছে না। বাচ্চাদের জন্ম নিয়ন্ত্রণ না করতে পারলে তো স্কুলে ভর্তি করানো যায় না, লেখাপড়াও তো বন্ধ। ২০১০ সালে নারায়ণপুর ইউনিয়নকে পৌরসভা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর ইউনিয়ন ও পৌরসভা নিয়ে পক্ষ বিপক্ষে দায়ের করা হয় মামলা। ২০২৩ সালে নারায়ণপুরকে পৌরসভার পক্ষে রায় দেয় হাইকোর্ট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁর রানীনগরের শিক্ষার সার্বিক মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। দুপুরে রানীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি মেজবাউল হক লিটনের সভাপতিত্বে এতে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি ইসাক আলী, প্রধান শিক্ষক মনোয়ার হোসেন সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা এই সভাতে অংশ নেন। এ সময় শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও পরিচালনা কমিটির সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াতের পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান বক্তারা।
পিছিয়ে পড়া শেরপুর জেলার যৌক্তিক উন্নয়নের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে শহরের বিভিন্ন পয়েন্টে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, সীমান্তবর্তী এই জেলাতে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেল লাইন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, পর্যটনের তেমন উন্নয়ন নেই। ন্যায্য উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার দাবি আদায়ে শহরবাসী এই কর্মসূচির আয়োজন করেন। এ সময় ঘোষিত 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।